হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর আগামী বছর খরচ আরও কমানোর আশ্বাস। 419 জন নিয়ে ঢাকা ছাড়ল প্রথম ফ্লাইট। কোনো অনিয়ম হলেই ব্যবস্থার হুঁশিয়ারি। কম্পিউটার শিক্ষক হিসাবে জয়েন করছি। কম্পিউটার শিক্ষকের সনদটা জাল না, সনদ তো সেটা না, আমার রুমে বসে কথা বলি। শ্রেণীকক্ষ শিক্ষার্থী ছাড়াই কলেজ, অধ্যক্ষ সনদ জাল। ঢাকার ঠিকানায় নেই সিটি ইন্টারন্যাশনাল। নামকাওয়াস্তে কার্যক্রম, গ্রামের স্কুলে কঠোর শাস্তির তাগিদ। জ্বালানি সংকটের মধ্যে আশার আলোর উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চলতি মাসে ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে। প্রথম ইউনিটের উৎপাদন। পূর্ণ সুফল পেতে লাগবে আরও 1 বছর। সংশোধন হচ্ছে অন্তর্বর্তী সরকারের করা টেলিকম নীতিমালা। ঢালাওভাবে বাদ পড়ছে না আইজিডব্লিউ ও আইসিএক্স লাইসেন্স। দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার ঘোষণা মন্ত্রীর। এবং রানওয়েতে ডানা মেলে না উড়োজাহাজ। 3 দশক ধরে বন্ধ কুমিল্লা বিমানবন্দর। শুধু সিগন্যাল সেবা দিয়ে বছরে বিপুল বৈদেশিক মুদ্রা আয়। বিনিয়োগ টানতে দ্রুত চালুর দাবি। দেখছিলেন শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। 419 জনকে নিয়ে ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট। শুক্রবার রাতে কার্যক্রম উদ্বোধন করে হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর হজ যাত্রার খরচ 12,000 টাকা কমানো হয়েছে। আগামী বছর আরও কমানো হবে বলে জানিয়েছেন তিনি। পরে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। আর বিমান প্রতিমন্ত্রী বলেন, ফ্লাইট শিডিউল ঠিক রাখতে তৎপর সরকার। হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন ফ্লাইটে থাকা প্রত্যেক যাত্রীর সঙ্গে। শোনেন সুবিধা অসুবিধার কথা। নিরাপদ যাত্রার প্রত্যাশা জানিয়ে সরকার প্রধান বলেন, আগামী বছর থেকে হজযাত্রায় সুযোগ সুবিধা বাড়াবে সরকার। পবিত্র কাবা শরীফে পৌঁছে হজযাত্রীদের আল্লাহর কাছে দেশের জন্য দোয়া করার আহ্বান জানান তারেক রহমান। এর আগে শুক্রবার রাত 10:30টার দিকে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন আশকোনা হজ ক্যাম্প। সার্বিক পরিস্থিতি জানতে কথা বলেন ক্যাম্প কর্মকর্তা ও হজযাত্রীদের সঙ্গে। এ সময় হজযাত্রার খরচ আগামীতে আরও কমানোর আশ্বাস দেন সরকার প্রধান। আগামী বছর ইনশাআল্লাহ আমরা যাতে আরো ভালোভাবে যাতে হাজিদের কষ্ট কম হয়। এইবার আমরা করতে পেরেছি, আমরা 12,000 টাকার মতন কম করতে পেরেছি। পরে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। আর বিমান প্রতিমন্ত্রী বলেন, হজ ফ্লাইটের সময়সূচি ঠিক রাখতে এয়ারলাইন্স ও এজেন্সির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ। হজের উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করা হবে। কোনো অন্যায়, কোনো অনিয়ম সহ্য করা হবে না। আগামীবার হজ যাত্রা আরও সুন্দর হবে, সাবলীল হবে এবং হাজিরা আর এই বিগত দিনের মতো এই কষ্টে পড়বে না, এটা আমরা আশা রাখছি। প্রথম দিনে 14টি ফ্লাইট ছেড়ে যাবে হজযাত্রীদের নিয়ে। এবছর বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরব যাবেন 78,500 জন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ভবন নেই, শ্রেণীকক্ষ নেই, এমনকি নেই শিক্ষার্থীও। আছে কেবল শিক্ষক, পাচ্ছেন নিয়মিত বেতন। কলেজের অধ্যক্ষর সনদ জাল। শুধু তাই নয়, কলেজের ঠিকানা ঢাকার মতিঝিল, তবে কার্যক্রম গ্রামের নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ে। সময় টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর এমনই এক তথ্য, জালিয়াতির তথ্য। শিক্ষাবিদরা বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে কলেজ কর্তৃপক্ষকে। খোরশেদ আলমের ক্যামেরায় আব্দুল্লাহ শাফির অনুসন্ধানী প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কম্পিউটার শিক্ষক হিসাবে জয়েন করছি। কম্পিউটার শিক্ষকের সনদটা জাল না, সনদ তো সেটা না। সময় সংবাদের কাছে তথ্য ছিল শিক্ষকদের সনদ জালিয়াতির, কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো সাপ। সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর 471 জন শিক্ষকের জাল সনদের তালিকা পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ে। এই তালিকায় দেখা যায় ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মাহবুবুল ভূঁইয়ার নাম, ঠিকানা মতিঝিলের শহীদবাগ। কয়েক ঘন্টা ঘুরেও কলেজের দেখা মেলে না। ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজ মতিঝিলের শহীদবাগ এবং শান্তিবাগ এলাকার যেই জায়গাটিতে এই কলেজটি থাকার কথা, সেখানে আমরা গুগল করেছি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোথাও এই কলেজটির অস্তিত্ব খুঁজে পাইনি আমরা।
স্থানীয় দুজনের তথ্য অনুসরণ করে সময় সংবাদ যায় শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ে। সেখানেই নাকি ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজ, কিন্তু স্কুল ছাড়া কলেজের কোনো নাম ফলক নেই। ভিতরে ঢুকতেই দেখা হয় দুই নিরাপত্তা রক্ষীর সঙ্গে। ওইখানে শুরু করছিল কত বছর আগে? অনেক জিনিস আর এখানে কয় বছর ছিল? এর 8-10 বছর আছে। রেগুলার কলেজ করার কোনো স্টুডেন্ট বেশি থাকতো না, 5-7 জন 10 জন এরকম থাকতো। এটা কলেজে যা দরকার এরকম স্টুডেন্ট তাদের ছিল না। তাহলে কলেজটির নতুন ঠিকানা কোথায়? শান্তিবাগ স্কুলের নিরাপত্তা রক্ষীরা সঠিক তথ্য দিতে না পারলেও অনুসন্ধানের এক পর্যায়ে কলেজের একজন স্টাফের মোবাইল নাম্বার মেলে। ত্রিমোহনী থেকে পরে ফোনালাপের সূত্র ধরে সময় সংবাদ ছুটল নাসিরাবাদ গ্রামের দিকে। মূল সড়ক পেরিয়ে নড়াই নদীর ত্রিমোহনী ব্রিজ পেরিয়ে গ্রামীণ ছায়া ঘেরা পরিবেশে নাসিরাবাদ স্কুল। 6তলা ভবনের উচ্চ বিদ্যালয় লাগোয়া নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাশেই আরও একটি ভবন, জাতীয় পতাকা উঠছে, কিন্তু ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজ কোথায়? ওইটা তো হাই স্কুল, আমি কলেজটা দেখতে আসছি। কলেজের কারো দেখা তখনও না পেলেও স্কুলের ফাউন্ডার পরিচয় দেয় এক ব্যক্তির চেষ্টা প্রশ্নবাণে আক্রমণের। এক পর্যায়ে এলেন কলেজের অধ্যক্ষ মাহবুবুল ভুইয়াও। না আপনার কিছু বলে না, আমি না, কি করবে না করবে সেটা তো আমরা বুঝবো, তাই না? আমার রুমে বসে কথা বলি। না না, ঠিক আছে। না আসেন আসেন। না না, প্রতিবেদনের শুরুর সেই প্রশ্নের উত্তর এবার হাতের কাছেই। ভবন নেই, ক্লাসরুম নেই, নেই শিক্ষার্থী। অধ্যক্ষ জানালেন তিনি কলেজে যোগদান করেছিলেন কম্পিউটার শিক্ষক হিসেবে। কপাল গুণে তিনিই এখন সর্বেসর্বা অধ্যক্ষ। তবে যেই সনদ বলে চাকরি নিয়েছিলেন সেই সনদটিও জাল। আমাকে অভিযোগ করছে এবং আমাকে জবাবে প্রতিবেদন দিছে, প্রতিবেদন জমা দিছি। আচ্ছা, কি আছে সেটা তো মন্ত্রণালয় দেখবে। জানান 24 জন শিক্ষকের সবাই এমপিওভুক্ত। শিক্ষার্থী না থাকলেও বেতন পাচ্ছেন নিয়মিত। টিচাররা 24 জন, স্টুডেন্টও তো মনে হয় তো 24 জন নাই। হ্যাঁ, স্টুডেন্ট 24 জন আছে। তো নাই সে না, আমার গত বছর আমাদের 27 জন পরীক্ষার্থী ছিল। ভাড়াটারা কিছুই দিতে পারেন না? ভাড়াটা ছাত্র নেই, ভাড়া দিব থেকে। টাকা পয়সা তো পাচ্ছেন ঠিক আছে। এটা তো মজার ব্যাপার। এটা মজার বিষয়। তাহলে কলেজ খোলার দিনে শিক্ষার্থীরা কোথায়? এই প্রশ্নের জবাব নেই কারো কাছে। আছে অনুনয় অনুরোধ। আমরা দীর্ঘদিন চাকরি করছি, এটা প্রতিষ্ঠানকে ধ্বংস হয়ে যাক, এটা তো আপনিও চান না। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শন করে থাকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। তারা সশরীরেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রতিবেদন দেন। কিন্তু ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের ক্যাম্পাসে যেখানে নেই, সেখানে কিভাবে তারা এখনো বেতন ভাতা পাচ্ছেন? এই বিষয়টা আমরা খতিয়ে দেখব, যে আমাদের নিরীক্ষা এবং পরিদর্শনের আওতা নিয়ে আসবো। শিক্ষাবিদরা বলছেন এমন পরিস্থিতি শিক্ষকদের জন্য লজ্জার। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা। শিক্ষাক্ষেত্রে যখন শিক্ষকেরা এটা করে সেখানে আসলে চরম নৈতিক অধঃপতন। আমি মনে করি যে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত। 471টি ভুয়া শিক্ষক সনদের একটি মাত্র যাচাই করতে গিয়ে সময় সংবাদ পেয়েছে কিভাবে স্কুলের পেটে ঢুকে গেছে আস্ত একটা কলেজ। বাকিগুলোর পরিস্থিতি কেমন সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের জন্য নওগাঁয় রাত পেরিয়ে সকালেও দীর্ঘ লাইনে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চালকরা। বিস্তারিত জানাতে নওগাঁর মুক্তির মোড় পাম্পে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাব তার কাছে। রকি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই শুরু হয়েছিল সেই তেল সংগ্রহের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বর্তমানে একেবারে চরমে ঠেকেছে। আমরা দেখছিলাম যেসব পাম্পে তেল দেওয়ার খবর মিলছে, আগে থেকেই রাতভর সেখানে অবস্থান নিচ্ছেন বাইক চালক এবং পরিবহন চালকরা। এই দীর্ঘ লাইন এবং কোথাও 1000 তারও অধিক এই মোটর বাইকের এই অবস্থান নিয়ে আসলে দিনের সকাল থেকে যেখানে শুরু হচ্ছে তেল দেওয়া, সে এবং যারা তেল পাচ্ছেন তাদের মুখে কিছুটা তৃপ্তির হাসি থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আবার তেল না পাওয়ার অভিযোগ করছেন। এবং প্রশ্ন উঠেছে আসলে এই প্রতিদিনই রেশনিং পদ্ধতির মাধ্যমে জেলায় তেল দেওয়া হচ্ছে, এই তেলগুলো আসলে কোথায় যাচ্ছে এরকম ভোক্তাদের দিক থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং আমরা দেখছিলাম কৃষি প্রধান এই এলাকায় প্রতিদিন আসলে যে পরিমাণ তেল দেওয়া হচ্ছে, কৃষিতে একটা কিন্তু বড় ধরনের নেতিবাচক খবরও আসছে যে বিশেষ করে সেচ যন্ত্রের জন্য যে পরিমাণ তেল দরকার জ্বালানির জন্য, ডিজেল এবং পেট্রোল, সেই তেল কিন্তু মিলছে না। ফলেই একদিকে কৃষির এই অবস্থায় আমরা দেখছিলাম কিছুটা প্রভাব পড়েছে। পাশাপাশি এখানে অসাধু কিছু কারবারের অভিযোগ উঠছে। যারা তেল নিচ্ছেন, যারা এই তেলগুলো নিয়ে গিয়ে প্রান্তিক পর্যায়ে গ্রামের বিভিন্ন দোকানে তারা কিন্তু বিক্রি করছেন এবং কোথাও 250-300 টাকা প্রতি লিটার তেল তারা কিন্তু এই বিক্রি করার কারণে এই জাতীয় সংকট আরেক দফা বাড়িয়ে তোলা অভিযোগ করা হচ্ছে। এবং আমরা দেখছিলাম জেলায় প্রতিদিন 15 থেকে 20 হাজার লিটার বা তারও অধিক তেল দেওয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। এবং এই তেলের যে বিপুল সরবরাহ রয়েছে
সরবরাহের বিপরীতে চাহিদা ব্যাপক রয়েছে, সেটার মাঝখানে কিন্তু একটা সরকারের নজরদারির ঘাটতি থাকার কারণে এই সংকট কিন্তু বেশি তৈরি হওয়ার কথাই ভোক্তাদের দিক থেকে জানানো হচ্ছে। এবং প্রতিদিনই আমরা দেখছিলাম এখানে যারা তেল নিতে আসছেন রাতে অবস্থান নিয়ে পরদিন দীর্ঘ একটি লাইনে অবস্থান করছেন এবং ফিলিং স্টেশনগুলো থেকে তাদের যে নজরদারি বা তাদের যে দেখভাল করার কথা রয়েছে তারা চেষ্টা করছেন, কিন্তু প্রশাসনের শক্ত নজরদারির একটা অভাবকেই দায়ী করছেন ভোক্তারা। কারণ যেসব তেল নিচ্ছেন এই তেল পরদিন আবার তারা সংগ্রহ করে প্রান্তিক পর্যায়ে চড়া দরে বিক্রির একটা অভিযোগ উঠছে। এই ছিল সার্বিক নওগাঁয় জ্বালানি সংকটের খবর, জ্বালানি তেল সংগ্রহের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষ থেকে শুরু হতে যাচ্ছে রূপপুরের জ্বালানি লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়ে শুরু হবে কেন্দ্রটির প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। তবে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনের জন্য অপেক্ষায় থাকতে হবে আরও কয়েক বছর। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রায় ৩৫০০ কিলোমিটার দূরের রাশিয়ার নভোসিবিরস্ক থেকে রূপপুরে প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম আসে ২০২৩ সালের সেপ্টেম্বরে। এরপর কারিগরি ও নিরাপত্তাগত দিক যাচাইয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিতে বহুস্তরে চলে পরীক্ষামূলক কার্যক্রম। অবশেষে দেশে ইউরেনিয়াম আসার ২.৫ বছর পর ফুয়েল লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট। ফলে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে থাকছে না আর কোনো বাধা। ইনশাল্লাহ সব দিকে ভালো আছে। একদিন তো দেখিনি, অনেকদিন ধরে অবজার্ভ করতেছি, তারপর সবকিছু দেখলাম না এখন ঠিক আছে। আমরা রাশিয়ান লোকদেরকে ডেকে এনে তাদেরকে ভিও সেফটি বলে, তারাও ইন্সপেকশন করছে। নির্মাণ প্রকল্পের নীতি নির্ধারকরা বলছেন চলতি মাসে শেষ দিকে শুরু হতে পারে রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম। তবে তার মানে এই নয় সহসাই রূপপুর থেকে মিলবে পুরোদমে বিদ্যুৎ। এ পর্যায়েও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার আন্তর্জাতিক বাধ্যবাধকতার মাইলস্টোন পেরোতে হবে প্ল্যানটিকে। সব মিলিয়ে এই মেগা প্রকল্পটির সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত বছর খানেক। রিয়েক্টর থেকে যে গ্রিড পর্যন্ত এই যে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট ঠিক আছে কিনা রিয়েল টাইমে প্রত্যেকটারই অনেক ধরনের টেস্ট করতে হয়। তো এটা খুবই কেয়ারফুলি করতে এই জন্য সময় নিতে হয়। দেখেন 6 মাস থেকে 12 মাস পর্যন্ত সময় নিতে হয় এই পরীক্ষা নিরীক্ষা। এবং গ্রিডের সিনক্রোনাইজেশনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আন্তর্জাতিক মান অনুযায়ী সেগুলো পালন হচ্ছে কিনা সেগুলো দেখে রেগুলেটরি বডি আবার একটা ফাইনাল একটা লাইসেন্স দেবে, যেটাকে বলা হয় কমার্শিয়াল অপারেশন ডেট। বৈশ্বিকভাবে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় যথেষ্ট স্পর্শকাতর হিসেবে বিবেচিত পারমাণবিক প্রকল্প। তাই পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আগে তৃতীয় পক্ষের মাধ্যমে রূপপুরের কারিগরি ও নিরাপত্তাগত দিক যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা যেহেতু রাশিয়া টেকনোলজি আমরা বসাচ্ছি, ভিও সেফটি রোসাটমের একটা সাবসিডিয়ারি অর্গানাইজেশন, তো আমাদের রেগুলেটরি বডি খুবই নবাগত। এই যে লাইসেন্সিং প্রক্রিয়াটা যে আমরা লাইসেন্স দিচ্ছি, এটা যদি আমরা একটা থার্ড পার্টি দিয়ে যদি আমরা করতাম, আমরা ভেরিফিকেশন করাইতাম, রিকমেন্ড করতাম, তাহলে কিন্তু আরও শক্তিশালী হতো। প্রকল্প সূচিতে নির্ধারিত চালুর সময় পেরিয়ে গেছে অনেক আগেই, ফলে ব্যয়ও বেড়েছে আর্থিকভাবে। তাই বিলম্ব না করে দ্রুত চালুর পরামর্শ বিশ্লেষকদের। 1200 মেগাওয়াট করে রূপপুরের 2 ইউনিট থেকে মিলবে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের একক কোনো বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে রোগীরা। আর এই মুহূর্তে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছেন রিপোর্টার মাজহারুল আনোয়ার টিপু। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। টিপু, লক্ষ্মীপুরে জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হামের উপসর্গ নিয়ে আশঙ্কাজনক হারে ভর্তি হচ্ছেন রোগীরা। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 15 দিনে 143 জন রোগী, দুঃখিত 184 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 143 জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। হামের শনাক্তকৃত রোগীর সংখ্যা হচ্ছে 5। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে রামগঞ্জের এক শিশু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন, সেখানে শিশুটি মারা গিয়েছে। তবে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা বলছেন মৃত ওই শিশুটি হাম হয়েছে কিনা এ বিষয়ে তারা কিন্তু নিশ্চিত নয়। আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে। এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তিকৃত রোগীদের
চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা 10 শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড তারা খুলেছেন। এই মুহূর্তে এই হাসপাতালটিতে 29 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আমরা আইসোলেশন ওয়ার্ড ঘুরে দেখেছি, যেহেতু এখানে আসন শয্যার সংখ্যা 10, যার ফলশ্রুতিতে বেডগুলোতে 3 জন শিশুকে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বিড়ম্বনায় পড়েছেন আক্রান্ত রোগী ও তার স্বজনরা। তারা বলছেন যে আসন না পাওয়ার কারণে বা একই বেডে একাধিক রোগী থাকার কারণে তারা চিকিৎসা সেবা নিতে হিমশিম খাচ্ছেন। তবে হাসপাতালটিতে গত 15 দিনে এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন 117 জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন 9 জন। গত 24 ঘন্টায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নতুনভাবে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগী এসেছেন 9 জন। এখানকার যে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পাল, তার সাথে কথা হলে তিনি আমাকে জানিয়েছেন যে হামে আক্রান্ত যে রোগীরা এই হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে সার্বক্ষণিক তারা নজরদারিতে রেখেছেন এবং তাদের ভাষ্যমতে যে আসলে হামের আক্রান্ত রোগীদের অধিকাংশ হচ্ছেন শিশু এবং এই 6 থেকে 2 বছর বয়সী শিশুরাই কিন্তু বেশি। ডাক্তাররা বলছেন যে হামের উপসর্গ দেখা দিলে সাথে সাথেই নিকটস্থ হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হামের পর্যাপ্ত টিকা জেলা সদর হাসপাতালে মজুদ রয়েছে, যার কারণে অভিভাবকদেরকে একটু সচেতন থেকে কোন রকমের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। এই ছিল লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুর থেকে। সকালে সময় আরও থাকছে। মাদারীপুর একটি বাজারে পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে 6টি স্বর্ণের দোকানে ডাকাতি, সিন্দুক সহ কয়েক কোটি টাকার স্বর্ণ লুট। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ঢালাওভাবে বাদ যাচ্ছে না টেলিকম সেবায় আন্তর্জাতিক কল আদান প্রদান কান্ট্রি IGW কিংবা আন্তঃ অপারেটর সংযোগ দেয়া ICX লাইসেন্স। বহাল থাকতে পারে ব্যান্ডউইথ সেবা দেয়া IIG অপারেটরও। টেলিকম নীতিমালায় সংশোধনী এনে দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী। অন্তর্বর্তী সরকারের টেলিকম নীতিমালা অনুযায়ী 2027 সালের পর মেয়াদ শেষে বাতিল হয়ে যাবে IGW, ICX ও IIG লাইসেন্স। এতে বন্ধ হবে অন্তত শতাধিক দেশীয় প্রতিষ্ঠান। শুভ খানের রিপোর্ট। বিদেশ থেকে কেউ দেশে কল করলে তা গ্রাহকের কাছে পৌঁছে দেয় IGW অপারেটর, আর 2 মোবাইল অপারেটরের মধ্যে সংযোগ স্থাপন করে ইন্টার কানেকশন এক্সচেঞ্জ বা ICX সেবাদাতারা। 2007 সালের আগে টেলিযোগাযোগ খাতে অনিয়ন্ত্রিত আন্তঃসংযোগ, অবৈধ VoIP ব্যবহার এবং কল ডিটেল রেকর্ড গোপনের প্রবণতা বাড়ায় বিপুল রাজস্ব হারায় সরকার। সেই প্রেক্ষাপটে 2007 সালের ILDTS নীতিমালার মাধ্যমে নিরপেক্ষ ও কেন্দ্রীয় ইন্টার কানেকশন প্ল্যাটফর্ম হিসেবে ICX লাইসেন্স দেয় সরকার। প্রায় 4000 কোটি টাকা বিনিয়োগ করে বর্তমানে দৈনিক 25 কোটি অফ নেট কল আদান প্রদান করছে 23টি দেশীয় প্রতিষ্ঠান, যেখানে প্রতি মিনিট কলে মাত্র 4 পয়সা রাজস্ব পায় তারা। এর মধ্যে 2 পয়সা বা রাজস্বের 50% ভাগ দিতে হয় BTRC-কে, যেখানে মোবাইল অপারেটররা দেয় 5.5%। বছরে গড়ে 300 কোটি টাকা রাজস্ব দিচ্ছে ICX অপারেটররা। অথচ অন্তর্বর্তী সরকারের করা টেলিকম পলিসিতে 2027 সালের পর বাতিল হবে ICX লাইসেন্স। ICX সার্ভিস এটা কিন্তু তারা ঠিকই রেখেছে, কিন্তু মাঝখান থেকে কি করেছে তারা এটা আমাদেরকে বাদ দিয়ে মোবাইল অপারেটর, বিদেশি অপারেটর হাতে তুলে দিয়েছে। দেশীয় কোম্পানি বন্ধ হবে, হাজারে হাজারে এমপ্লয়ি চাকরিচ্যুত হবে, এই ফ্যামিলিগুলো বিধ্বস্ত অবস্থায় পড়বে। লাইসেন্স বাতিলের তালিকায় আছে IGW এবং ব্যান্ডউইথ সেবা দেয়া IIG অপারেটররাও। নীতিমালা সংশোধন করে বিনিয়োগ সুরক্ষার দাবি তাদের। পলিসি এমন কোনো পরিবর্তন হওয়া উচিত না যেটা আকস্মিকভাবে একটা বড় জনগোষ্ঠীর বিপদে পড়ে। সেই জায়গাতে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যাতে এই ছোট ছোট এন্টারপ্রেনাররা তারা সাস্টেইন করতে পারে। এরই মধ্যে টেলিকম নীতিমালা সংশোধনের কাজে হাত দিয়েছে সরকার। টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, লাইসেন্সিংয়ে স্বচ্ছতা ও আইন মেনে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত থাকবে। লোকাল ইনভেস্টর যখন ব্যবসা ইনভেস্ট করবে বাংলাদেশে, উই হ্যাভ টু লুক আফটার দ্যাম, উই হ্যাভ টু লুক ইনটু দ্যাম। আমরা শুধু এটাই দেখবো যে সব কাজগুলি প্রপারলি হয়েছে কিনা। Just it. Otherwise, we are not here to cancel licenses
মানে কারো লেজ টেনে ধরবো না আমরা। টেলিকম খাতে আইসিএক্স, আইজিডব্লিউ এবং আইআইজি মিলিয়ে অন্তত শতাধিক প্রতিষ্ঠান রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দর, রানওয়ে, অবকাঠামো, জনবল সব থাকলেও ডানা মেলে না উড়োজাহাজ। প্রায় 3 দশক ধরে বন্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত কুমিল্লা বিমানবন্দর শুধু নেভিগেশন সিগন্যাল সেবা দিয়ে প্রতি বছর আয় করছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। সরকারও পাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। বিদেশি বিনিয়োগ ও শিল্পায়নের জন্য বিমানবন্দরটি আধুনিকায়ন করে চালুর তাগিদ কুমিল্লাবাসীর। বিস্তারিত ইশতিয়াক আহমেদের রিপোর্টে। এই রানওয়ে শুধু কংক্রিট নয়, থেমে থাকা সম্ভাবনার গল্প। এই টার্মিনাল শুধু ভবন নয়, দীর্ঘ অপেক্ষার প্রতীক। কুমিল্লা বিমানবন্দর, যেখানে মাটিতে নেই বিমান কিন্তু আকাশে আছে ব্যস্ততা। কুমিল্লা শহরের দক্ষিণে ৭৭ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা এই বিমানবন্দর নির্মিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1941 থেকে 42 সালে ব্রিটিশ ও মার্কিন বাহিনী এটি ব্যবহার করত সামরিক কাজে। স্বাধীনতার পর 1976 সাল পর্যন্ত চলেছে অভ্যন্তরীণ ফ্লাইট, পরে লোকসানে বন্ধ হয়। 1994 সালে নতুন আশায় চালু হলেও মাত্র 2 সপ্তাহে থেমে যায় পুনরায়। তারপর থেকে প্রায় 3 দশক নীরব কুমিল্লা বিমানবন্দর। তবে থেমে নেই কাজ, বন্ধ নেই আয়, বন্ধ নেই আকাশ সেবা। ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের প্রতিদিন প্রায় 25 থেকে 30টি উড়োজাহাজ এই নেভিগেশন সুবিধা ব্যবহার করে চলাচল করে। কুমিল্লা এয়ারপোর্ট সাপেক্ষে একটা এয়ারপোর্ট কতটুকু দূরত্বে আছে সেটা নির্ণয় করে। বিমানবন্দরের পাশেই কুমিল্লা ইপিজেডে রয়েছে 46টি দেশি বিদেশি কারখানা। আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু হলে বিদেশি বিনিয়োগ বাড়বে, দ্রুত কার্গো পরিবহন হবে, বাড়বে শিল্পায়ন, বলছেন বিশ্লেষকরা। কুমিল্লা কিন্তু আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। এখন পণ্য পরিবহন যখন সহজতর হবে, বিদেশি এবং দেশি বিনিয়োগ মিলিয়ে এখানে একটি ইন্ডাস্ট্রিয়াল হাব এখানে তৈরি হবে। প্রতি বছর হাজার হাজার মানুষ কুমিল্লা থেকে বিদেশে যাচ্ছেন কাজের সন্ধানে, কিন্তু বিদেশ যাত্রা শুরু করতে যেতে হয় ঢাকা, সিলেট, চট্টগ্রাম। কত সময় এবং পয়সা সবকিছু সেইভাবে আমাদের কুমিল্লাবাসীর একটা জোর দাবি যে আমাদের কুমিল্লাতে একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হোক। যে বিমানবন্দর উড়োজাহাজ ছাড়ে আকাশপথ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যে বিমানবন্দর বন্ধ থাকা সত্ত্বেও আয় করে কোটি টাকা, সেটি চালু হলে কত বড় অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে কুমিল্লা। এখন প্রশ্ন, এই সম্ভাবনার রানওয়ে আর কতদিন থাকবে নীরব? ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। শুরু হয়েছে হজ যাত্রা, আর এই মুহূর্তে সে খবর জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহি। আজকে 18 তারিখে হজের যেই ক্যাম্প রয়েছে এখানে আশকোনাতে, সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে আজকে মোট 14টি ফ্লাইট হাজিদেরকে নিয়ে পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে যাত্রা করবে। তার মধ্যে ইতোমধ্যে 6টি ফ্লাইট নিয়ে হজে গমন ইচ্ছুকদেরকে নিয়ে ইতিমধ্যেই মক্কার দিকে রওনা হয়েছে। আজকে সারা দিনে আরও 8টি ফ্লাইট এখান থেকে অপারেট হবে। এই 8টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেনি, সেখানে উপস্থিত প্রতিটি হজ ফ্লাইটে যতজন করে যাওয়ার কথা ছিল ঠিক ততজন করে গিয়েছেন। অর্থাৎ ভিসা জটিলতা বা অন্যান্য যে জটিলতা, সেই জটিলতার কারণে আমরা অনেক সময় দেখি যে সেটি হচ্ছে যে প্রয়োজনীয় সংখ্যক হজ যাত্রীরা তার নির্দিষ্ট ফ্লাইটে যেতে পারেন না, পরবর্তী সময়ে অন্য ফ্লাইটে তাকে আসলে সমন্বয় করা হয়। সেই ব্যাপারটি এই যে 6টি ফ্লাইট প্রথম দিন ছেড়ে গেছে তার কোনোটিতেই সেই ধরনের কোনো বিড়ম্বনা ঘটেনি। এবং আপনি জানেন যে প্রায় যে 78,000 হজ যাত্রী বাংলাদেশ থেকে পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তারা যে হজব্রত পালন করবেন, সেই 78,000 হজ যাত্রীকে বেসরকারি মিলিয়ে প্রায় 213টি মতো হজ ফ্লাইট অপারেট হবে। এখান থেকে হজ যাত্রীদেরকে নিয়ে ছেড়ে যাবে, যার এখন পর্যন্ত সেই হজ যাত্রা ডকুমেন্ট করে দিচ্ছেন, অনেকে বিভিন্ন জায়গায় দেখছে তার দিতে হবে এবং সেই সঙ্গে আসলে বিদায় নিয়ে এখানে অপেক্ষা করছেন তার ফ্লাইটের জন্য। এখানে সঙ্গে কথা বলে জেনেছি ভিসা প্রসেস থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত কোনো ধরনের তেমন কোনো বড় ভর্তি ঝামেলা বা বিড়ম্বনা হতে হবে তাদের। সুন্দরভাবে তাদের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। তারা বলছেন যে পবিত্র নগরী মক্কায় গিয়ে তারা দেশ ও জাতির জন্য দোয়া করুন, পাশাপাশি তারা যাতে সম্পূর্ণ সুস্থ রূপে আবার ফিরে আসতে পারেন
সেই জন্য তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছিল। এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্প থেকে। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। আওয়ামী লীগ আমলে মুখ থুবড়ে পড়া 1800 প্লটের অনন্যা এবং 517 প্লটের কর্ণফুলী আবাসিক এলাকা অবশেষে আবাসন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সিডিএ। পাশাপাশি বায়েজিদ বাইপাস, পতেঙ্গা বিভিউ এবং হাটহাজারীর ফতেহাবাদে গড়ে তোলা হবে আধুনিক সুযোগ সুবিধার নতুন 3টি হাউজিং প্রকল্প। সাক্ষাৎকার ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুধুমাত্র পানির সংযোগের অভাবে 1995 সাল থেকে এভাবে পড়ে আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 52 একর জায়গার উপর গড়ে ওঠা 517 প্লটের কর্ণফুলী আবাসিক এলাকা। 33 বছরের আন্দোলন সংগ্রামের পর অবশেষে বোয়ালখালীর ভান্ডারজুড়ি থেকে পানির সংযোগ দিতে সম্মত হয়েছে চট্টগ্রাম ওয়াসা। আগামী মাস থেকে শুরু হবে পানির পাইপ স্থাপনের কাজ। ভালো ইঞ্জিনিয়ারিং একটা পরিকল্পনা নিয়ে কিভাবে কম খরচে স্বল্প খরচে এই জায়গাটা ডেভেলপ করা যায় সেই পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। কিন্তু পানি কিংবা বিদ্যুৎ সংযোগ না পাওয়ার পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতায় 2008 সাল থেকে আটকে আছে অনন্যা আবাসিক প্রকল্প। 169 একর জায়গার উপর 1748টি প্লট বিক্রি করে দিয়েছে সিডিএ। অবশ্য একটি ভবনও ওঠেনি বিশাল এই আবাসিক এলাকায়। মূল চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে এই সমন্বয় করে, যেমন পানি এবং বিদ্যুৎ বিভিন্ন জায়গার এইগুলোর মূল সমন্বয় করে যথাসময়ে এই প্রকল্প দুইটাতে এই ইউটিলিটি সার্ভিসের ব্যবস্থা করা। পরিকল্পিত আবাসিকে ঘর না উঠলেও পাহাড় কেটে জলাশয় ভরাট করে কিংবা ড্রেন দখল করে ঠিকই বহুতল ভবন তুলছে নগরবাসী। এতে যেমন পরিবেশের বিপর্যয় ঘটছে, তেমনি বাড়িয়ে তুলছে দুর্ঘটনা ঝুঁকি। সিটি কর্পোরেশনের অধিভুক্ত 60 বর্গ মাইলের এই নগরীতে সিডিএর অনুমোদিত বহুতল ভবন রয়েছে 4,02,000। কর্ণফুলী হাউজিং সোসাইটি যদি আবাসন হয় এবং অনন্যতা আবাসন হয় তাহলে নগরীর উপর যে চাপ, এই চাপটা কমবে। আবাসন সংকট নিরসন করা খুবই জরুরি। এই অবস্থায় নগরীর পতেঙ্গার সাগর পাড়ে বেবিউ, বায়েজিদ বাইপাস এবং হাটহাজারীর ফতেহাবাদে নতুন 3টি আবাসনের পরিকল্পনা নিয়েছে সিডিএ। তবে নাগরিক সুযোগ সুবিধার উপকরণ পানি বিদ্যুৎ নিশ্চিত হলে চূড়ান্ত ঘোষণা হবে বলে জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান। আমরা চাই যথাভাবে ফিজিবিলিটি স্টাডি করে কোনো প্রকল্প নেওয়া, কারণ সিডিএর অনেকগুলো প্রকল্প দেখা যাচ্ছে যে এগুলো ব্যর্থতা পর্যবসিত হয়েছে এবং সিডিএর জন্য লায়াবিলিটিস হয়ে গেছে অনেক মার্কেট এবং বিভিন্ন প্রকল্পগুলো। স্বাধীনতার আগে 2টি এবং পরবর্তীতে আরও 8টি সহ মোট 10টি আবাসিক প্রকল্প বাস্তবায়ন করেছে সিডিএ। আর অধিকাংশ আবাসিক এলাকা জলবদ্ধতা সহ নানা সমস্যায় আক্রান্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরও থাকছে। ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় কোনো মতপার্থক্য নেই দাবি ট্রাম্পের। সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি নাকচ তেহরানের। হরমুজ প্রণালী পার হতে অনুমতি লাগবে আইআরজিসির। কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে মাত্র 6 কিলোমিটার দূরে ঝিনুকের আদলে নান্দনিক নকশায় নির্মিত দেশের একমাত্র আইকনিক রেল স্টেশন। উদ্বোধনের প্রায় 2.5 বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি বেশিরভাগ সুবিধা। একই সঙ্গে ঝুলে আছে প্রতীক্ষিত বাণিজ্যিক কার্যক্রম। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীতে গড়া কক্সবাজারের আইকনিক রেল স্টেশন। ঝিনুক আকৃতির নান্দনিক ভবন আর সম্মুখ ভাগে চোখ জুড়ানো ফোয়ারা যেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে এই সৌন্দর্যের আড়ালে এখনও রয়ে গেছে অসম্পূর্ণতার চিত্র। ফোয়ারার চারপাশে রয়েছে বাঁশের ঘেরা, যার অনেকাংশ নষ্ট হয়ে জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। এই স্টেশনে মসজিদ, শিশুদের বিনোদন কেন্দ্র, চলন্ত সিঁড়ি, শপিং মল, শিশু যত্ন কেন্দ্র, তারকামানের হোটেল, রেস্তোরাঁ, কনফারেন্স হল ও কর্মকর্তাদের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ কোনো সুবিধাই এখনও চালু করা যায়নি। বাইরে যত ছকছক, ভিতরে ততটা সুবিধা নাই। ফরেনার স্টাইলে আমাদের এই রেল স্টেশনটা করানো হয়েছে। এটা আরেকটু উন্নত করলে, একটু আপডেট করলে আমার মনে হয় যে ভালো হতো। ওষুধপত্র বিক্রির জন্য একটা অবস্থান থাকতো, তাহলে আমার মনে হয় জনগণের জন্য আরও বেটার হতো। তবে পূর্ণাঙ্গ ভবন চালু হলে স্টেশনের যাত্রীরা সব সুযোগ সুবিধা পাবেন বলে জানালেন স্টেশন মাস্টার। পূর্ণাঙ্গ ভবন টেন্ডার হয়েছে, টেন্ডার যখন আপনার এটা থার্ড পার্টি পাবে তখন এটা পুনরায় পুরো বিল্ডিংটা একসাথে চালু হবে। টেন্ডার কার্যক্রম চলমান আছে। আমরা মনে করতেছি
জুনের মধ্যে আমাদের কার্যক্রম সমাপ্ত হয় জুলাইয়ের দিকে আমরা প্রাইভেট অপারেটর নিয়োগ করতে পারব। কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে সপ্তাহে 6 দিন ঢাকা কক্সবাজার ও কক্সবাজার চট্টগ্রাম রুটে 4 জোড়া ট্রেন চলাচল করছে। কর্তৃপক্ষ বলছে এটি রেলের সবচেয়ে লাভজনক রুট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeedi.com-এ। সিঙ্গার বেকো। দেখছেন সকালের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। মাদারীপুরে একটি বাজারে 6টি স্বর্ণের দোকান থেকে সিন্দুক সহ কয়েক কোটি টাকার স্বর্ণ লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো রাতে সদর উপজেলার হাউসদি বাজারে দোকান বন্ধ করে বাড়ি চলে যান স্বর্ণ ব্যবসায়ীরা। ভোরে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর 6টি দোকান থেকে লুট করে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ টাকা। এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্দুকও নিয়ে যায় ডাকাত দল। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। নোয়াখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা জানান, হাতিয়ার মধ্যে মাছুয়ারা এলাকায় অস্ত্র ও গুলি মজুদ আছে এমন খবরে সেখানে পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় মহিবুল্লাহ নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। পরে মহিবুল্লাহর দেয়া তথ্য অনুযায়ী তার বাড়িতে তল্লাশি চালিয়ে 6টি অস্ত্র উদ্ধার করা হয়। নোয়াখালীতে বৈধ কাগজ ছাড়া যানবাহনে জ্বালানি তেল দেয়া বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে কাজ করছে চাটখিল উপজেলা প্রশাসন ও পুলিশ। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনে তেল দেওয়ার আগে চালকের জাতীয় পরিচয়পত্র, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ এবং চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স দেখা হচ্ছে। সব ঠিক থাকলে দেয়া হচ্ছে জ্বালানি তেল। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অবৈধ ও ঝুঁকিপূর্ণ যান চলাচল নিয়ন্ত্রণ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। আগের মতো নেই জেলা কিংবা উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্তৃত্ব। এতে চাঁদপুরে ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। মিলছে না প্রয়োজনীয় ওষুধ, নিয়মিত বেতন নেই কর্মীদের, বন্ধ হয়ে গেছে অনেকগুলো, কোথাও চলছে নামমাত্র। এতে ক্ষুব্ধ প্রান্তিক জনগোষ্ঠী। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। একসময় চালু ছিল চাঁদপুর সদরের আনন্দবাজারের এই কমিউনিটি ক্লিনিক, যেখানে নিয়মিত পাওয়া যেত প্রাথমিক স্বাস্থ্যসেবা, তার সঙ্গে কয়েক প্রকারের ওষুধ। কিন্তু সেই ক্লিনিকে এখন তালা, ওষুধ নেই, তার সঙ্গে বেতনও বন্ধ। তাই লাপাত্তা সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার। একই দশা জেলার বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকের। তবে যেগুলো চালু রয়েছে সেখানেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। এতে ক্ষুব্ধ প্রান্তিক জনগোষ্ঠী। ডাক্তার ওষুধ না দিলে জনগণ আইও না, আইয়ে জায়গা ওষুধ দেয় কি সকাল 9টা বাজে আসার কথা, ওনারা ঠিক মতো আসে না। আমাদের বিগত 5.5 মাসের বকেয়া বেতন বাকি আছে, এখন আমরা সেটা পাইনি। ক্লিনিকগুলো বন্ধ করার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় রোগীদের। প্রশ্ন, নিয়মিত যে বেতনগুলো হচ্ছে না, এই জন্য আমরা বিশেষ করে খুব দুরবস্থার মধ্যে পড়তে হয়। প্রায় সময় এইভাবে বেতন আটকা পড়ে। অন্যদিকে কেবলমাত্র নজরদারি থাকলেও নেই আগের মতো কর্তৃত্ব। ফলে স্থানীয়ভাবে দায়বদ্ধতা না থাকার কারণেই কমিউনিটি হেলথ প্রোভাইডাররা চলছেন নিজেদের মতো, জানালেন চাঁদপুরের সিভিল সার্জন। আমরা মনিটরিং করি, আমরা সুপারভিশনও করি, কিন্তু আগের মতো সেই আমাদের যে আমাদের সিএসিবিরা আসছে কি না আসছে, ওদের বেতন ভাতাগুলো আমাদের হাতে থাকা, সেই জিনিসটা এখন আর সরাসরি আমাদের কাছে নেই। প্রায় কমিউনিটি ক্লিনিকগুলোতে আসলে ওষুধ আসছে না। কিছু কিছু কমিউনিটি ক্লিনিকে এখনও কিছু ওষুধপত্র পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম কমিউনিটি ক্লিনিকগুলোতে আসলে ওষুধপত্র নেই। চাঁদপুরের পদ্মা ও মেঘনার দুর্গম চরসহ 8 উপজেলায় কমিউনিটি ক্লিনিকের সংখ্যা 245টি, যার মধ্যে বেশিরভাগই এখন বন্ধ। চাঁদপুর সদরের তর্পচণ্ডী ইউনিয়নের এই কমিউনিটি ক্লিনিকের মতো অসংখ্য কমিউনিটি ক্লিনিকের সেই একই বেহাল দশা। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামীণ জনপদের হাজারো মানুষ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।
অবৈধ দখলের কবলে হারিয়ে যাচ্ছে খাগড়াছড়ির একাধিক খালের বিভিন্ন অংশ। অভিযোগ রয়েছে প্রশাসনকে ম্যানেজ করেই খাল দখল করছে একটি চক্র। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্টের সঙ্গে বর্ষায় দেখা দিচ্ছে জলাবদ্ধতা। জলাধার অবৈধ দখল মুক্ত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। তাপস ত্রিপুরার ছবিতে জিতেন বড়ুয়ার রিপোর্ট। অবৈধ দখলদারদের কবলে পড়ে পর্যটন শহরের খালগুলোরই বেহাল দশা। আইনের তোয়াক্কা না করেই একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যেই খাল দখল করে নির্মাণ করছে ছোট বড় নানা স্থাপনা। প্রায় এক যুগ আগেও খাগড়াছড়ি শহরে প্রবাহিত ছিল খাগড়াছড়ি ছড়া, রাঙ্গাপানি ছড়া, গোলাবাড়ি ছড়া সহ বেশ কিছু ছড়া ও খাল। তবে অধিকাংশই বিভিন্ন স্থান ভরাট করে গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক স্থাপনা, বসতবাড়ি ও বাগান। ভাঙা ব্রিজ ছড়া পরিণত হয়েছে নালায়। দখল ঠেকাতে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বিপন্ন হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। অন্যদিকে বর্ষায় দেখা দেয় বন্যা ও জলাবদ্ধতা। পানি ফ্লো যাইতে না পারার কারণে এখন বন্যায় ঘর বাড়ি সবকিছু প্লাবিত করে। আমরা এখানে খুব ক্ষয়ক্ষতির মধ্যে আছি। আমাদের এই ভোগান্তি থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। খাল, ছড়া ও নদী অবৈধ দখলমুক্ত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। আমরা কিছু প্রতিষ্ঠানকে ইতিমধ্যে নোটিশ দিয়েছি। আর ভরাট হয়ে যাওয়া বা ভরাটের কারণে যদি এখানে কোনো ধরনের নাব্যতার সমস্যা হয় কিংবা পানি জমে যাওয়ার সমস্যা হয়, এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। খাগড়াছড়িতে 41টি খাল, 35টি ছড়া ও 3টি নদী রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। বান্দরবানের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে নির্মিত কোটি টাকার স্লুইস গেট কোনো কাজে আসছে না কৃষকের। স্লুইস গেট থাকার পরও পুরনো পদ্ধতিতে বাঁধ দিয়ে জমিতে সেচ দিচ্ছেন কৃষকরা। গেট নির্মাণ করে সরকারি অর্থের অপচয় করা হয়েছে বলে ক্ষোভ স্থানীয়দের। শোলকান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকার সুইচ গেট। কৃষিকাজের জন্য বাঁধ দিয়ে সেচ কাজ করছেন কৃষকরা। বান্দরবান সদর উপজেলার রেইসা গোয়ালিয়াখোলা এলাকায় সেচ সুবিধার জন্য টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের আওতায় 2024 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মাণ করা হয় 4টি আধুনিক সুইচ গেট, যার মাধ্যমে শুষ্ক মৌসুমে কৃষকেরা সেচ সুবিধা পাওয়ার কথা থাকলেও খালটিতে পানি প্রবাহ না থাকায় সুইচ গেটের মাধ্যমে পানি সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। এর ফলে কোটি টাকায় নির্মিত সুইচ গেটগুলো কাজে আসছে না। জমি চাষে পুরনো পদ্ধতিতে বাঁধ দিয়ে সেচ কাজ করছেন কৃষকেরা। বস্তা দিয়ে হালত গোদা বাঁধি তো আর শ্বাস করিস মেশিন দিয়ে পানি তুলি। সুইচ গেটের যেভাবে আমাদের এই ভাগ্য উন্নয়নের জন্য করা হয়েছে আর কি, কিন্তু সেভাবে হয় নাই। আমাদের এখানে পানি লাগবে 10 হইতে 12 ফুট। এখানে ওই সুইচ গেটের মধ্যে দিছে নাকি 1 মিটার নাকি 1 ফুট। সুইচ গেট করার পর খালগুলো যে শুকিয়ে আছে, আমরা মনে করি ভবিষ্যতে হয়তো আমরা উপকার পাবো না। তবে শুষ্ক মৌসুমে সুইচ গেটের মাধ্যমে অনাবাদি জমি চাষের আওতায় আসবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। সুইচ গেটগুলো করার কারণে আমাদের আগে যে অনাবাদি জমি ছিল সেগুলো এখন আবাদ করা যাবে। এলজিইডির তথ্য মতে 4 কোটি 17 লাখ টাকা ব্যয়ে সুইচ গেট নির্মাণের প্রকল্পটি বাস্তবায়ন করে জয়েন্ট ভেঞ্চারে নূর সিন্ডিকেট ও ট্রেডার্স। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। রাত নামলে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয় রাঙামাটি পৌরসভার বেশিরভাগ সড়কে। শহরের অধিকাংশ রাস্তায় জ্বলে না সড়ক বাতি। রাতের বেলায় চুরি ছিনতাইয়ের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পৌরবাসীকে। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মন্নার ছবি নিয়ে রিপোর্ট। বৈদ্যুতিক আলোয় ঝলমলে রাঙামাটির পৌর ভবন। কোথাও নেই আলোর স্বল্পতা, অথচ ভবনের পাশে সড়কেই ঘুটঘুটে অন্ধকার, নেই কোনো সড়ক বাতি। এমন অবস্থা পৌরসভার বেশিরভাগ সড়কে। অধিকাংশ খুঁটিতেই জ্বলে না বাতি। অলিগলির অবস্থা আরও বেহাল। রাতের অন্ধকারে চুরি ছিনতাইয়ের পাশাপাশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পৌরবাসীকে। দ্রুত সড়ক বাতি স্থাপনের দাবি স্থানীয়দের। শুধু একটা লাইট আছে, অন্ধকার মাসে আর যায় না। যে লাইটিং ব্যবস্থাগুলো বর্তমানে রয়েছে সেগুলো মনে হয় না 90% জ্বলে। পর্যাপ্ত নাই আর কি, ফাঁকে ফাঁকে
আছে লাইট। আলোর সাথে আমাদের পরিবেশ পরিস্থিতি আইন শৃঙ্খলা অনেক কিছু নির্ভর করে। আমি মনে করি পৌর কর্তৃপক্ষের এই জিনিসটা গুরুত্ব দেওয়া দরকার। ভোগান্তি কমাতে সড়কবাতি স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। বাল্বগুলির সরবরাহ ছিল না, আমরা টেন্ডার দিয়েছিলাম কিন্তু আমরা সেটা পেয়েছি। আশা করি নগরবাসী পৌরবাসী ভোগান্তি থেকে রক্ষা পাবে। পৌরসভার তথ্য মতে রাঙামাটি শহরে 1 লাখ মানুষ বাস করে। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় কোনো মত পার্থক্য নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি নাকচ করে দিয়েছে ইরান, আর বন্দর ঘিরে যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রাখলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যদিকে হরমুজ প্রণালী পার হতে আইআরজিসির অনুমতির প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা। ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় ধরনের কোনো মতপার্থক্য নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ইরান ও লেবানন ঘিরে আলোচনায় ভালো অগ্রগতি হচ্ছে, তবে এর আগে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও বড় মতপার্থক্য রয়ে গেছে বলে ইঙ্গিত দেয় তেহরান। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাতে রাজি হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ দাবি সরাসরি নাকচ করেছে পেজিশকিয়ান প্রশাসন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র, কোনো পরিস্থিতিতেই এটি কোথাও স্থানান্তর করা হবে না। হরমুজ প্রণালী উন্মুক্ত থাকলেও ইরানের বন্দরগুলো ঘিরে অবরোধ বজায় থাকবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন অবস্থার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে ইরান বলছে, তাদের বন্দরগুলোর উপর অবরোধ অব্যাহত থাকলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। হরমুজ প্রণালী পার হতে আইআরজিসির অনুমতির প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন পতাকাবাহী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পারাপারের অনুমতি পাবে, তবে নৌবাহিনীর জাহাজগুলো এই অনুমতি পাবে না। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 9 বছর বয়সী শিশুও রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইয়েলো লাইন অতিক্রম করায় গুলি চালানো হয়। এদিকে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার প্রতিবেদন অনুযায়ী গাজায় 26 মাসে 38,000-এর বেশি নারী ও কিশোরী নিহত হয়েছেন। যুদ্ধের সময় প্রতিদিন গড়ে প্রাণ হারান 47 নারী। বর্তমানে গাজায় অন্তত 10 লাখ নারী ও কিশোরী বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় স্বাস্থ্যসেবা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। Girls were killed in Gaza. The result of Israeli বিধানসভার ভোট কলকাতায়। অভিযোগ আর পাল্টা অভিযোগের তীর প্রতিবেশী বাংলাদেশের দিকে। বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে ভোটের মাঠে তৃণমূল আর বিজেপি এখন মুখোমুখি। শুধু তাই নয়, এই বিতর্কে টেনে আনা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় ইস্যু দেয়া নিয়ে। প্রধান দুই রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশকে টেনে আনলে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা বিশিষ্টজনদের। বিস্তারিত জানাচ্ছেন শুভ্র আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। বাংলাদেশের নির্বাচনী স্লোগান পশ্চিমবঙ্গের ভোটে আলোচনায় থাকলেও বিধানসভা নির্বাচনে এবার ইস্যু বাংলাদেশ। রাজ্যের শাসক দল তৃণমূল থেকে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির নেতাদের ভোটের প্রচারে অনুপ্রবেশ আর বাংলাদেশ বিতর্ক। এপার বাংলা আর ওপার বাংলা সীমানা ঘিরেই যেন ভোটের এক সমীকরণ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক তৃণমূল। বিজেপির এমন অভিযোগ মানতে নারাজ মমতার দল। বাংলা দখল করে দিল্লি দখল করব, তোমাদের এত বড় হিম্মত সাহস? मतदाता सूची से हटाना चाहिए या नहीं हटाना चाहिए? बंगाल में लुटेरों अत्याचारियों का पूरा हिसाब होगा। মোদি অমিত শাহর সঙ্গে সুর মেলালেন বঙ্গ বিজেপির নেতারাও। সবার অভিন্ন অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে তৃণমূলই। শেখ হাসিনাকে টেনে পাল্টা বিজেপিকেই জব্দ করার চেষ্টাও ছাড়ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 বছর ধরে আমাদের বাংলাদেশি বলেছে, তার মানে বিজেপির নেতা বলছে যাদের নাম বাদ গেছে সবাই দেশ বিরোধী বাংলাদেশি।
প্রধান দুই রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশকে টেনে আনলে দুদেশের সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত বিশিষ্টজনদের। অনুপ্রবেশের ইস্যুটা একেবারেই রাজনৈতিক ইস্যু। এই যে বারবার বিরোধী দলনেতাও বলছেন যে ঘরে ঘরে কোটি কোটি রোহিঙ্গা পৌঁছে গেছে, একটা রোহিঙ্গাকে কি নির্বাচন কমিশন বের করতে পেরেছে? ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ইস্যুগুলো বোধহয় না তোলাই একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয়। বারবার বাংলাদেশকে ইস্যু করা মনে হয় দুদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি করে দেবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার, কিন্তু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে বিজেপি নেতাদের ভাষ্য ওই উদ্যোগকে কোথায় দাঁড় করাবে সেই প্রশ্নই উঠছে বিশ্লেষক মহলে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত রয়েছে প্রায় ৪,৫০০ কিলোমিটার, আর এই সীমান্তের অধিকাংশই রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। স্বাভাবিক কারণেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ ঘুরে ফিরে আসে, আর এবার ভোটের বাজারে দেখা গেল সেই বাংলাদেশকেই ইস্যু করা এবং জানিয়ে পশ্চিমবঙ্গের বিশিষ্টজনরা ক্ষোভ প্রকাশ করছে। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। সকালের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর। আগামী বছর খরচ আরও কমানোর আশা। 419 জন নিয়ে ঢাকা ছাড়ল প্রথম ফ্লাইট। কোনো অনিয়ম হলেই হুঁশিয়ারির ব্যবস্থা। কম্পিউটার শিক্ষক হিসাবে জয়েন করছি। কম্পিউটার শিক্ষকের মানে সনদটাই জাল না, সনদটা তো সেটা না, আমার রুমে বসে কথা বলি। শ্রেণীকক্ষ শিক্ষার্থী ছাড়াই কলেজ, অধ্যক্ষর সনদ জাল। ঢাকার ঠিকানায় নেই সিটি ইন্টারন্যাশনাল, নামকাওয়াস্তে কার্যক্রম গ্রামের স্কুলে, কঠোর শাস্তির তাগিদ। এবং জ্বালানি সংকটের মধ্যে আশার আলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চলতি মাসে ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে, প্রথম ইউনিটের উৎপাদন। পূর্ণ সুফল পেতে লাগবে আরও 1 বছর। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুপ্রবর্তী। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।